হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জাবি আলোনসো রিয়াল মাদ্রিদে কেমন করছেন এই বিষয় নিয়ে আলোচনা করব। আর ভিডিওর শেষে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, জাবি আলোনসো রিয়াল মাদ্রিদে আসার পর এ পর্যন্ত চারটা কি পাঁচটা ম্যাচ খেলেছেন। আর এই চার পাঁচটা ম্যাচের ভিতর জাস্ট একটা ম্যাচ ড্র হয়েছে, সেটি হলো আল হিলালের বিপক্ষে 0-0 স্কোর লাইন ছিল। তো এছাড়া কিন্তু জাবি আলোনসো যে কয়টি ম্যাচই খেলেছেন তার ভিতর সব কয়টাতেই তিনি কিন্তু জিতেছেন। অর্থাৎ জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের স্টার্ট যে খুব একটা খারাপ হয়েছে এটা কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না। অর্থাৎ জাবি আলোনসো অনেক বেটার পজিশনে থেকেই রিয়াল মাদ্রিদের যাত্রা শুরু করেছেন। আর এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এটা কিন্তু একটি নতুন একটি কম্পিটিশন। তো এখানে কি হবে না হবে এটা নিয়ে এখনো অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তো আমার মনে হয় জাবি আলোনসোর পারফরমেন্স যদি আমরা মাপ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এইসব সকল পারফরমেন্স দেখে তারপরে জাজ করতে হবে। তার আগে যদিও জাজ করাটা খুব একটা ঠিক না, তবে এই যে লাস্ট কয়েক ম্যাচ জাভির আন্ডারে রিয়াল মাদ্রিদ খেললো, তো জাভির আন্ডারে কোন কোন প্লেয়াররা বেশি শাইন করতে পারবে এবং কোন কোন প্লেয়ারের সমস্যা হবে জাভির আন্ডারে, আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আসি, জাভির আন্ডারে কোন কোন প্লেয়াররা অনেক বেশি শাইন করতে পারবে। তো দেখেন, আপনারা সবাই দেখছেন রিয়াল মাদ্রিদের লাস্ট কয়েকটা ম্যাচ, এই লাস্ট কয়েক ম্যাচে কিন্তু আর্দা গুলার অনেক ভালো পারফর্ম করেছেন, এটি কিন্তু আমরা সবাই দেখেছি। আর জাভি কিন্তু এই আর্দা গুলারকে অনেক আগে থেকেই পছন্দ করতেন এবং তিনি যখন বায়ার লেভারকুসেনে ছিলেন তখন কিন্তু তিনি চেয়েছিলেন যে এই আর্দা গুলারকে লেভারকুসেনে নিয়ে আসতে রিয়াল মাদ্রিদ থেকে লোনে। বাট রিয়াল মাদ্রিদ কিন্তু তাকে লোনে অন্য কোনো ক্লাবে পাঠায়নি, কেননা রিয়াল মাদ্রিদ জানতো যে এই আর্দা গুলার একদিন অনেক বড় একজন স্টার হবে। আর আর্দা গুলারের যদি প্রোফাইল আপনি দেখেন, তিনি কিন্তু উইংেও খেলতে পারে, আবার মিডফিল্ডেও খেলতে পারে। একজন উইঙ্গারের কাজও তিনি ভালো মতো করতে পারেন। তবে আমার মনে হয় তিনি উইঙ্গারের চেয়ে নাম্বার 10 পজিশনের জন্য বেশি পারফেক্ট। তিনি কিন্তু লাস্ট ম্যাচে ডটমুন্ডের সাথে দুইটা অ্যাসিস্ট করছে, আর তার এই দুইটা অ্যাসিস্ট কিন্তু একদম দেখার মতোই ছিল। তো আমার মনে হয় এই আর্দা গুলার এই জাবির আন্ডারে আরো ভালো পারফরমেন্স করবে নেক্সটে, এবং জাবির আন্ডারে তিনি কিন্তু স্টার্টিং লাইন আপেই থাকবে সবসময়। আরো দুইটা প্লেয়ারের কথা আমি বলবো যারা জাবির আন্ডারে অনেক ভালো শাইন করতে পারবে। একজন হলো গার্সিয়া, অর্থাৎ লেফট ব্যাক যিনি আছেন বর্তমানে রিয়াল মাদ্রিদের। লাস্ট ম্যাচে কিন্তু তিনি গোলও করেছেন। আর এই লেফট ব্যাক কিন্তু রিয়াল মাদ্রিদের ইউথ একাডেমি থেকে উঠে এসেছে, এবং এই রিয়াল মাদ্রিদের এই লেফট ব্যাক ফারলান মেন্ডির সে ফার ফার বেটার, কেননা ফারলান মেন্ডি কিন্তু অনেক ডিফেন্সিভ মাইন্ডের একজন লেফট ব্যাক, আর এই গার্সিয়া অনেক অ্যাটাকিং মাইন্ডের লেফট ব্যাক। যদিও তার ডিফেন্সিভলি একটু সমস্যা আছে, তবে আমার মনে হয় জাবির আন্ডারে থাকলে তিনি সেটি ঠিক করতে পারবেন। আবার আরেকজনের কথা না বললেই না, তিনি হলেন গঞ্জালো গার্সিয়া। হ্যাঁ, এনার নামও গার্সিয়া। এনার বয়স 25 বছর বয়স এবং তিনি কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলেন। তো জাবির এই প্লেয়ার কিন্তু অনেক পছন্দ, তিনি কিন্তু তাকে স্টার্টিং লাইন আপে রাখছেন। এমবাপ্পে একটু ইনজুরিতে আছে এই জন্য, আর তিনি এই সুযোগটাকে অনেক ভালোভাবে কাজে লাগিয়েছেন। তিনি কিন্তু দুর্দান্ত 2-3টি গোল করছেন এবারে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। তো আমার মনে হয় এই প্লেয়ারকেও জাবি আলোনসো নেক্সটে আরো সময় দিবে, তাকে পর্যবেক্ষণ করে দেখবে তিনি আসলেই স্টার্টিং লাইন আপে থাকার যোগ্য কিনা। তো আমার মনে হয় জাবির আন্ডারে এরকম হাতে গোনা কয়েকজন প্লেয়ার আরো অনেক শাইন করবে, যারা কার্লো আনচেলত্তির আন্ডারে খুব একটা শাইন করতে পারেনি। তবে কিছু কিছু প্লেয়ার এমনও আছে যারা কিনা জাবির আন্ডারে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারবে না। তার ভিতর একজন হলো ভিনিসিয়াস জুনিয়র। এই ভিনিসিয়াস জুনিয়রকে যদি আপনি দেখেন, তিনি কিন্তু লাস্ট সিজনেও রিয়াল মাদ্রিদে খুব একটা ভালো কিছু করতে পারেনি। আর তার আগের সিজন ছিল তার কেরিয়ারের সবচেয়ে বেস্ট সিজন, যে সিজনে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেন। তবে জাবির আন্ডারে আমার মনে হয় না খুব একটা ভালো করতে পারবে এই ভিনিসিয়াস জুনিয়র, কেননা আপনি যদি দেখেন যে জাবি কিন্তু অনেক ট্যাকটিক্যাল বেস্ট ফুটবল খেলায় এবং জাবি কিন্তু গেম কন্ট্রোল করতে পছন্দ করেন। তিনি কিন্তু কোনো প্লেয়ারকে স্বাধীনতা খুব একটা দেয় না। তো ভিনিসিয়াসকেও কিন্তু তিনি স্বাধীনতা দিবেন না, এটা আমরা জানি, কেননা তিনি অনেক ট্যাকটিক্যাল বেস্ট ফুটবল খেলান এবং তার কথা অনুযায়ী তাকে তার দলের প্লেয়ারদের খেলতে হবে। আর কার্লো আনচেলত্তির আন্ডারে কিন্তু ভিনিসিয়াসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হতো, যার ফলে ভিনিসিয়াস কিন্তু তার সেরাটা দেখাতে পেরেছেন এই কার্লো আনচেলত্তির আন্ডারে। আবার যদি আপনি দেখেন যে তার আগে জিদানের আন্ডারে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি এই ভিনিসিয়াস, তখন কিন্তু তাকে নিয়ে অনেক ট্রোল করা হতো। তো আমার মনে হয় এই জাবি আলোনসোর আন্ডারেও তিনি একটু হলেও সমস্যায় ভুগবেন। আর একজন প্লেয়ার রদ্রিগো, এই রদ্রিগোকে কিন্তু খুব একটা স্টার্টিং 11-এ রাখতেছে না এই জাবি আলোনসো। যদিও রদ্রিগো একজন ওয়ান্ডারফুল প্লেয়ার, এ নিয়ে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের ফ্যানদের কোনো সন্দেহ নেই, কেননা রিয়াল মাদ্রিদের 2টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ভিতর কিন্তু তার অনেক অবদান আছে।
তারপরেও তাকে কিন্তু স্টার্টিং লাইন আপে রাখা হচ্ছে না। আর বর্তমানে অনেক রিউমার শোনা যাচ্ছে যে রদ্রিগোকে পিএসজি, বায়ার্ন মিউনিক এরকম অনেক বড় বড় ক্লাবরা কিনতে আগ্রহী। তো আমার মনে হয় তিনি জাভির আন্ডারে থাকবেন না, কেননা তিনি কিন্তু স্টার্টিং লাইন আপে নিয়মিত জায়গা পাচ্ছেন না। তিনি ক্লাব সুইচ করলেও করতে পারে। আর এমবাপ্পের কথাই আসি, এমবাপ্পে কিন্তু বর্তমানে ইনজুরিতে আছেন। তো তিনি লাস্টের ম্যাচে একটি দুর্দান্ত বাইসাইকেল কিক গোলও করেন। তারপরেও এখন দেখতে হবে যে এমবাপ্পে আসলে জাভি আলোনসো তাকে কোন ফরমেশনে, কোন পজিশনে খেলায়। কেননা এই লাস্ট 4-5 ম্যাচে কিন্তু জাভি আলোনসো এক এক সময় এক এক ফরমেশনে খেলাইছেন। কোনো কোনো সময় 3 ব্যাক লাইন নিয়েও খেলাইছেন, আবার কোনো কোনো সময় 4 ব্যাক লাইন নিয়েও তিনি খেলাইছেন। তো আমার মনে হয় যে জাভি আলোনসোকে আরো একটু সময় দেওয়া উচিত। বর্তমানে তিনি যতটুকু পারফর্ম করেছেন এই রিয়াল মাদ্রিদে আসার পর, এটি খুব একটা খারাপও না। আর ভবিষ্যতে তিনি আরো অনেক ভালো করবেন বলে আমরা আশা করি। তো আপনার কি মনে হয়, জাভি আলোনসোকে আপনি জিদানের মতো দেখতে চান কিনা? জিদান যেরকম একটা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদের হয়ে, আপনিও কি জাভি আলোনসোর থেকেও এরকম পারফরমেন্স আশা করেন নাকি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষে আপনাদেরকে আমি একটি তথ্য শেয়ার করতে চাইছিলাম, সেটি হচ্ছে যে আমার কাছে একটি বই আছে। এই বইটি যদি আপনি দেখেন, মোহামেডান আবাহনী ময়দানি লড়াই। তো এই বইটি আমার এক আঙ্কেল আমাকে গিফট করেছে। তো আপনারা যদি চান আমি বাংলাদেশের ক্লাব নিয়েও ভিডিও মেক করতে পারি। কমেন্টে অবশ্যই জানান আপনারা কি এই মোহামেডান আবাহনীর আমাদের বাংলাদেশের ডার্বি ম্যাচ সম্পর্কে জানতে যদি আগ্রহী হন, তাহলে কমেন্টে অবশ্যই বানাবেন। তাহলে আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও করব। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।